সত্যি সত্যি জঙ্গি তকমা বাংলাদেশের উপর সেটে দেওয়া হয়, তাহলে মোহাম্মদ ইউনূস তার কার্যকলাপই দায়ী থাকবে পুরো এই ঘটনাটার জন্য। তিনি যদি পালাতে চান বাংলাদেশ থেকে, কার কার সাহায্য পেতে পারেন, কোন কোন দেশের সাহায্য? দেখুন, আহ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি পালিয়ে যাবেন বা পালাবেন সেটা তো আমি বলতে পারবো না, সেটা ডিসাইড করবে দেশের জনগণ। এবং আপনি যেটা বলছেন যে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যদি তিনি জঙ্গি হিসেবে নিষিদ্ধ হন, বা বাংলাদেশে জাতিসংঘ আছে, বন্ধুপ্রতিম কিছু রাষ্ট্র আছে যারা বাংলাদেশের সাথে অনেকেরই সামরিক চুক্তিও আছে, যে জঙ্গিবাদ বিতাড়নের জন্য প্রয়োজনে তারা সহযোগিতা করতে পারে, সেক্ষেত্রে যদি বাংলাদেশে সেরকম অভিযান হয়, নিশ্চয়ই ওনাকে দেশ ছাড়তে হবে। নিশ্চয়ই ওনাকে দেশ ছাড়তে হবে, যেমনটি বিভিন্ন দেশে ঘটেছে। তবে উনি তো আন্তর্জাতিক ভাবে পরিচিত, বিভিন্ন দেশের সঙ্গেই ওনার ভালো সম্পর্ক, বিশেষ করে ফ্রান্সের সঙ্গে ওনার খুব একটা ভালো সম্পর্ক। উনি শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে এসেই শপথ গ্রহণ করেছেন। হুম। এছাড়া অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রিতেও তার যোগাযোগ আছে। এখন আমার বক্তব্য হচ্ছে, দেখুন, আহ একটি জঙ্গিবাদী রাষ্ট্র সত্যিকার অর্থেই যদি বাংলাদেশকে ঘোষণা করা হয়, তাহলে সেই জঙ্গিবাদের নেতাকে কে প্রশ্রয় দেবে আর কে দেবে না, সেই প্রশ্নটা তো আমার কাছে অমূল্য কি মনে হয়। কারণ জঙ্গিবাদকে, তাকে প্রশ্রয় দেওয়া মানে তো জঙ্গিবাদকেই সমর্থন করা হবে। ঠিক, কিন্তু আমার দাদা মনে হয় যে যদি আমেরিকাতে এই সত্যিকার মুহূর্তে অর্থেই প্রচুর একটু যদি বাংলাদেশি রয়েছেন। দেখুন, সত্যিকার অর্থেই যদি ডক্টর ইউনূস হুম। প্রমাণিত হন যে তিনি জঙ্গিবাদের নেতা, বা তিনি জঙ্গিবাদকে উস্কানি দিয়েছেন, তিনি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হোক, তাহলে বাংলাদেশের মাটিতেই ওনার বিচার হবে। সেটাই তো আহ, মানে বিশ্বমণ্ডলের সেই দাবিটাই উঠা বোধহয় স্বাভাবিক। আর যেটা বলছেন যে প্রচুর বাংলাদেশি আমি প্রশ্নটা শেষ আমেরিকাতে করিনি দাদা, রয়েছেন, যে প্লিজ। আমেরিকাতে প্রচুর কিন্তু বাঙালি রয়েছে, এবং ট্রাম্প কিন্তু ইতিমধ্যে একটা বার্তা দিয়ে রেখেছেন যে আমেরিকাতে জন্মানো প্রত্যেকটা শিশুই যে আমেরিকান সেটা কিন্তু নয়, বাবা বা মা কেউ একজন আমেরিকান হতে হবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি সত্যি সত্যি এই জঙ্গি তকমা বাংলাদেশকে দেওয়া হয়, তাহলে সেখান থেকে তো বাংলাদেশের যারা বাসিন্দা, যারা বাংলাদেশি, যারা সেখানে রয়েছেন, তাদেরকে তো তাহলে আর সেখানে রাখা সম্ভব হবে না। সেটা তো সরকারের পলিসির ব্যাপার। এবং যারা দেশে ফিরে আসতে চাবেন, সবাই তো, এটা তো সবারই দেশ, তারা আসবেন। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রশাসন যা চলছে বাংলাদেশে তার নেতৃত্বে, সেটা তো আমি বললাম যে দেখুন, এই মুহূর্তেই আমি গত 24 ঘন্টার মধ্যেই 5 জন, আমার কাছে তালিকা আছে 5 জন নিহত হওয়ার ঘটনা, এবং মিনিমাম 100 জন আহত হওয়ার ঘটনা আমি জানি। তো এই পরিস্থিতিতে একটি সভ্য দেশ সে দেশের নাগরিকদের, বা সে দেশে অবস্থানরত নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দেবে, এটা আমি মনে করি না। কিন্তু এই দেশটাকে যদি সত্যিকার অর্থেই আবার সেই বাংলাদেশ, সেই আইন শৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, একজন ভিকটিম তার বিচার নিয়ে সেখানে যেতে পারে, সেই পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে যে কেউ এসে এই দেশে বাস করতে পারবে। কিন্তু এখন তো কোনো মামলা নেই, এখন তো কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। কাল একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম ঢাকার রাস্তায় 2 জন কিশোর হাতে চা পাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো লোকজন, মারাত্মক ছবি। হ্যাঁ, তো এরকম পরিস্থিতি তো আমরা দেখছি। আজ নেত্রকোনা থেকে আমি একজনের সঙ্গে কথা বললাম, ওই এক ভদ্র মহিলা আমায় ফোন করেছিলেন। উনি বললেন যে ওনার 2টো ছেলে মেয়ে, উনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ছিলেন, একজন হিন্দু মহিলা, উনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তো ওনার 2টো ছেলে মেয়ে, একজন 8 ক্লাস, একজন 11, দুজনকে পুলিশ মামলায় অ্যারেস্ট করে নিয়েছে। একজনের 18 বছরও বয়স হয়। ইভেন তাদের প্রতি নির্যাতন নিপীড়নের শেষ পর্যায়ে যে তাদেরকে যখন নিবৃত্ত করা যায়নি, তখন তার মাকে এবং বোনকে, এই মহিলার, যে মহিলার কথা বলছি, আওয়ামী লীগের নেত্রী, তার মাকে এবং বোনকে আহ হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। তার মায়ের হাতের আঙ্গুল কেটে নেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূস তাহলে শেষ পর্যন্ত চাইছেনটা কি? একদিকে তো জঙ্গিদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন, কখনো বলছেন যে জেল ভেঙে বেরিয়ে গেছে, কখনো তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এত নিপীড়ন দমনমূলক যে সমস্ত কাজ কারবারগুলো চলছে, শেখ হাসিনা তিনি পরিষ্কার বলছেন যে রীতিমতো জঙ্গি কার্যকলাপ চলছে। পালানোর জায়গা খুঁজে পাবেন তো শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস?
এটি আসলে আমার আমার কাছে একটা জটিল প্রশ্ন। দেখুন, 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, এবং বাংলাদেশের সামগ্রিক অর্থে দেশ স্বাধীনের পরে দৃশ্যত যে উন্নয়ন কর্মকাণ্ড তা কিন্তু ওনার আমলেই হয়েছে। হুম। এবং দেখেন, ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, ঢাকার বুকে মেট্রো রেল, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এগুলো ছিল স্বপ্ন আমাদের কাছে, আমরা ভাবতে পারিনি এগুলো বাংলাদেশের হবে। তো সেই জিনিসগুলো বাস্তবায়ন করার পরে ওনাকে স্বৈরাচার বলা হয়েছে, স্বৈরাচার তকমা দিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আর যিনি স্বৈরাচারী আচরণ করছেন, উনি কোথায় যাবেন সে প্রশ্ন জনগণ নির্ধারণ করে দেবে, সে প্রশ্নের উত্তর। এই প্রশ্ন জনগণের কাছেই থাক, আমরা না বলি। কারণ কিন্তু আমরা বলতে গেলে অনেক অনেক ঝামেলা, আমরা বলতে গেলে অনেক ঝামেলা। কারণ দেখুন, ওই যে আহ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে দেখছেন, আমরা অনেকেই এরকম গোপনে ভিতরে ভিতরে অনেক রকম হেনস্থার শিকার হচ্ছি, হয়তো আমরা দেখাতে পারছি না, বলতে পারছি না। ঠিক কিন্তু কথা। মুক্ত বাক, মুক্ত কথা, মুক্ত চিন্তা, একটা মানবাধিকারের প্রশ্নে আপনি কারো পাশে দাঁড়ানো, এগুলো তো অন্যায় নয়। এই অন্যায়, তারা যদি এটাকে অন্যায় ভেবে এভাবে নির্যাতন নিপীড়ন চালায়, তো যে অভিযোগ করে একটা সরকারকে তারা দেশ ছাড়া করেছে, সেই অভিযোগের সেই কাজগুলোই যদি তারা করে, তাহলে তাদের কোথায় যেতে হবে সেটাও তাদের ভাবা উচিত। ঠিক কথা। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, শেখ হাসিনা স্পষ্টত একটা বার্তা দিয়ে রেখেছেন যে জঙ্গি কার্যকলাপ চলছে বাংলাদেশে, যদি শেষ পর্যন্ত আমেরিকা এই তকমাটা লাগিয়েই দেয়, তাহলে এই যে সমস্ত ব্যবসা বাণিজ্য এবং সব দিক থেকে কতটা ধাক্কা খাবে বাংলাদেশের অর্থনীতি, এবং একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিটা তাহলে কোন দিকে যাবে? দেখুন, এটা তো হওয়াটাই স্বাভাবিক। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে একটি টুইট বার্তায় কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ এনেছেন। হ্যাঁ। সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। এটা কোনো উনি স্পষ্ট করেছেন এবং দাবি জানিয়েছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। হুম। তো সেটা কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে, সেটা কিন্তু কন্টিনিউ চলছে। ইভেন ডে বাই ডে সেটা ইনক্রিজ হচ্ছে, বাড়ছে নির্যাতনের মাত্রা। তো মানুষের এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে যদি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলেন আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি তারা এই বিষয়টি উপস্থাপন করে ব্যবস্থার দিকে আগান, তাহলে আমরা যারা বাংলাদেশের মানুষ, তাদের জন্য একটা অন্ধকার দিকেই, মানে অন্ধকার দিকই চলে আসবে আমাদের সামনে। আমরা একটা অন্ধকারের দিকেই ধাবিত হব, এবং যে অন্ধকার থেকে বের হয়ে আবার আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া আমাদের জন্য খুব কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। সেই এমনিতে তো বেশ পরিস্থিতিতে কয়েকটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যারা বন্দী ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়াই হয়েছে। না, সেটি তো আমি আপনাকে বললামই যে দেখুন, 5 আগস্ট থেকেই শুরু হয়েছে, এবং এর পরে তো তারা নিজেরাই স্বীকার করেছে। দেখুন, হুম। রাষ্ট্র কাঠামো সংস্কার, গত পরশু রাতে এই সরকারের একজন উপদেষ্টা আছেন মাহফুজ আলম, হুম। তিনি তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের অখণ্ড বাংলাদেশ, সরি, অখণ্ড ভারত থেকে বাংলাদেশকে আলাদাভাবে, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশ নিয়ে উনি একটি মানচিত্র এঁকে দেখিয়েছেন। একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটি এসেছে মাঝামাঝি সময় একটি নির্বাচনী ব্যবস্থার কথা বলে, বা একটি আহ, অল্প সময়ের সরকার। এবং আমরা কিন্তু জানতাম যে এই সরকারটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি সরকার, এবং সেনাপ্রধান কিন্তু তার 5 তারিখের বক্তব্যে সে কথাই বলেছিলেন। ঠিক। সেখান থেকে আজ একটি রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র ভাবি, তারা যেহেতু শত্রু রাষ্ট্র ভাবে, তারা কিন্তু প্রকাশ্যেই বলছেন যে এই রাষ্ট্রকে তারা ভাগ করে বাংলাদেশে নিয়ে যাবেন। তো এটাকে আপনারা ছোটভাবে দেখলে হবে না, আমরাও ছোটভাবে দেখছি না। যে সরকারের একজন উপদেষ্টা, সরকারের উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই সরকারের বক্তব্য, এবং উনি ওয়ার করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। ওনার কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় নেই, এবং ওনার বিরুদ্ধে তো এই ভাবনাটা আপনি যে দাদা একেবারে এতক্ষণ বাচ্চামো, একেবারে বাচ্চামো। বাংলাদেশের উপদেষ্টা যদি ভেবে থাকেন, এটা একদম বাচ্চামো। কারণ ভারত দেখুন, কাউকে যেমন আক্রমণ দেখুন, করে আমি না, কাল কেউ আঙুল আমি তুললে কাল তাকে ছেড়েও কথা বলে না। কাল আমি একটি ভিডিও দেখছিলাম, একজন ইসলামিক স্কলার্স বাংলাদেশের, উনি ভারতে পড়াশোনা করেছেন 3 বছর। তা উনি বলেছেন যে
তোমরা তো মিয়া, আমি আমাদের ল্যাঙ্গুয়েজেই বলছে তোমরা তো মিয়া ভারত থাকো নাই, আমি 3 বছর থাকছি। ভারত চাইলে 15 মিনিটে বাংলাদেশ দখল করা সম্ভব, এটা আমি জানি। তখন আমরা বললে ভারতের দালাল হয়ে যাব। উনি হুজুর বলেছেন, তার রেফারেন্সটাই দিলাম। এখন ব্যাপার হলো যে বাংলাদেশের মানুষ নানা কিছুই ভাবতে পারে, হুম ভাবছে। এখন ধরুন, হুম কলকাতা দখলের আলটিমেটাম দিয়ে 4 দিনে দখল করে নিয়েছে। আবার ঠিকই প্রতিদিন ম্যাট্রিক টনের পর ম্যাট্রিক টন চাল নিচ্ছে। কালকে দেখলাম 27 টাকা দরে আলু নিচ্ছে, 80 টাকা আলু বাংলাদেশের মানুষ কিনে খাচ্ছে। মানে ভারতকে কোন রকম গালি দিলে এদের একটা বেহেস্তে বেহেস্তি একটা ইয়ে হয় আর কি। কি বলে এটাকে, যে অনুভব হয় যে আমরা স্বর্গে আছি, তো স্বর্গ স্বর্গ অনুভব। কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন। ভারত তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমেরিকা কেন দেবে? ভারত যদি 1 মাস দিয়ে রাখে আটা, ময়দা, চাল, ডাল, এগুলো আর এই পাঠাবো গোল না। আলু, আর মরিচ, মরিচ পেঁয়াজ যদি না